আমার নাম শাহিদা ফকির। আমি থাকি উত্তর 24 পরগনা জেলার গোবিন্দপুর, নেভি মুম্বাই সানপাড়া সেক্টর 5। ওখানে আমি ওই বাজার হচ্ছিল, সবজির বাজার, সেই বাজারে গিয়ে বাজার করছিলাম। এবার সিআইবির গাড়ি, আরো গাড়ির মধ্যে অনেক লোক ছিল, আমাকে বাংলাদেশে ভেবে উঠালো। হ্যাঁ, কাগজপত্র দেখার ওরা চেষ্টা করেনি, বলছে যে এগুলো তো সব ও বাংলাদেশের লোক ইজিলি বানায়, এগুলো তো নকল। আমি ভারতীয় নাগরিক, আমি এখন বাংলাদেশে এসে পৌঁছেছি। আমি এখন চাই আমার দেশে আমি ভারতে ফিরে যেতে চাই। কোনো আইনগতভাবে পুষ্টি হয়নি, এখন সে তো ঘুরেই বেড়াচ্ছে ওখানে। কোনো কিছু কাগজপত্র দেখিনি, কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো দেখার চেষ্টাও করিনি। দেশে যে ডামাডোলটা চলছে আমরা বুঝে উঠতে পারছি না, কিসে কি হচ্ছে। কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে। আমরা গ্রামের মানুষ, আমরা সাদাশীতে মনোভাব নিয়ে বসবাস করি। আমরা চাই সুস্থ একটা পরিবেশ, এবং এ হচ্ছে স্থায়ী বাসিন্দা, এর বাংলাদেশি তকমা দিয়ে তার বাংলাদেশে পুশ করা। ভোটার কার্ড, তার সমস্ত গোষ্ঠী সমেত সব কিছু প্রমাণ আছে। একজনের ভোট আমি ডিলিট করে দিয়েছি, তার নাম কাটা। আর ইয়ে কি করছে তাই বলি সে বাংলাদেশি? বিজেপির নেতা সে বলছে বাংলাদেশি, সেই আসলে বাংলাদেশি কিনা এটা সন্দেহ। আমরা এখানে যুগ যুগ ধরে আসি, আমাদের 14 পুরুষ, সেখানতে 14 পুরুষ কত সালের জমির কাগজপত্র লাগবে। এই যে বৃন্দাবন বলি বাংলাদেশি বলল, ওর এত বড় হেমত হয়েছে। বৃন্দাবন হচ্ছে তার বাড়ি কানে কি বিতরণ সাহিত্য নিজেই জানে না। বিজেপির নেতা ও আমাদের বলছে যে হচ্ছে ও বাংলাদেশি। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বছর 47-এর সাইদা ফকির থাকতেন মুম্বাইয়ে, নবী মুম্বাইয়ে কর্মসূত্রে থাকতেন প্রায় 20 বছর। তার আদি বাড়ি স্বরূপনগরে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এবং সেই স্বরূপনগরের গোবিন্দপুর এলাকায় তিনি বাসিন্দা। বহু বছর ধরে তার পূর্বপুরুষ এখানকারই বাসিন্দা, অর্থাৎ তারা স্থানীয়। কিন্তু তাকে একেবারে নবী মুম্বাই থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হলো। এই খবর হয়তো এতক্ষণে আপনাদের কাছে সামনে চলে এসেছে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের দৌলতে। এই রাজ্য সুইটি বিবি, সোনালী খাতুনদের ঘটনা দেখেছে, এবং তারপর আবার সেই তালিকায় নাম জুড়ল সাইদা ফকিরের। তিনি বসবাস করছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আমি এই ছবিটি দেখাতে বলবো। এই যে পেছনেই তার বাড়ি, তার আদি বাড়ি, এবং তার বাবা, তার পূর্বপুরুষ, তার ঠাকুরদা সকলেই কিন্তু এখানে বসবাস করেন। যে এলাকায় দাঁড়িয়ে আমরা আজকে এই কথাটা বলছি, সেই এলাকায় কিন্তু তার আত্মীয়দের বাস, এবং সেখানে তার পরিবারে 100 জনের বেশি মানুষ এখানে বসবাস করে আসছেন বছরের পর বছর। কিন্তু তাকে কি শুনতে হলো? তাকে শুনতে হলো তিনি বাংলাদেশি, এবং সেই বাংলাদেশি অভিযোগে তাকে পুলিশ আটক করে, অর্থাৎ নবী মুম্বাইয়ের পুলিশ আটক করে তাকে নিয়ে গিয়েছিল থানায়, এবং তারপর থানা থেকে পাঠানো হলো তাকে ডিটেনশন ক্যাম্পে। সেখান থেকেই একেবারে বিমানে চেপে তাকে পুশব্যাক করিয়ে দেওয়া হলো বাংলাদেশে। বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের একজন পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে কাদা মাটি মাখা অবস্থায়, এবং সেখান থেকে উদ্ধার করে তাকে তার বাড়িতে স্থান দেয়। সাইদা ফকির, যাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, কি হয়েছিল? আপনারা তো এখানে থাকেন, আপনারা তো অনেক দিন ধরে তাদেরকে দেখছেন। আমরা অনেক দিন ধরে তো এখানে বসবাস করি, আমাদের এখানকার স্থানীয় মানুষ। আমাদের কর্মসূত্রে এই শাহিদা ফকির, ওই জুম্মান ফকির যে স্ত্রী, ওরা দুজনে, ও একটা ছেলে, বড় ছেলেটাও সঙ্গে নিয়ে ওরা বোম্বেতে কর্মসূত্রে থাকে। ওখান থেকে মহারাষ্ট্রের পুলিশ ধরে ওকে সরাসরি বাংলাদেশে পার করে দিয়েছে। কিন্তু তার ঘর বাড়ি এই, তার বাবার বাড়ি এই পাশে, কিন্তু কী করে নিয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এবং ওর পেপারপত্র জমা দেওয়া হয়েছে, ডিএম করা হচ্ছে, দেখা যাক কি হয়। এবং আপনারাও চেষ্টা করুন যাতে ওই মানুষটাকে ফিরিয়ে আনা যায়। আপনিও কি পরিবারেরই সদস্য? হ্যাঁ, আমিও ওর বড় ভাই হই, কাকাতো বড় ভাই।
এখানকে আমার পাশেই আমার ঘর। এই বাড়িটা ওই জুম্মান ফকিরের, সাইদা ফকিরের নিজের বাড়ি এটা। কত বছর ধরে আপনারা এখানে থাকছেন? আমাদের পূর্বপুরুষ ধরে এখানেই বসবাস করি, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আমরা। আমাদের অনেক দিন থেকে আমরা এখানে, মানে জন্মসূত্রে আমার দাদু, তার দাদুরা সবাই এখানকার। তাহলে আমাদের পরিবারের লোক যদি এইভাবে নিয়ে বাংলাদেশে দেয়, তাহলে আমরা কি করে পারবো? এই সরকারের কাছে আমাদের এইটা অনুরোধ, যাতে ও ফিরে আসে। এখানকার যা পরিস্থিতি আর কি, এই জুম্মান ফকিরের স্ত্রী যে বাংলাদেশি বলে দিল্লি পুলিশ আসাম বর্ডার দিয়ে তার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি সন্দেহে। আমি শুধু এই কথাই বলবো যে তার যে এখানকার যে স্থায়িত্ব এই গোবিন্দপুরে, এই স্থায়িত্ব সম্পর্কে আমি এমফ্যাসিস দিয়ে বলতে চাইছি। সেটা হলো এই যে জুম্মান ফকির, এর পূর্বপুরুষ ধরে, এর বাপ ঠাকুরদাদা, তার বাবা, এই পূর্বপুরুষ ধরে এরা এখানে বসবাস করছে। গোবিন্দপুরের ইনহেরিট্যান্স এই জুম্মান ফকিরের পক্ষের। আবার জুম্মান ফকির যে বিয়ে করেছে, সে যে পরিবার, এর পাশেই বাড়ি। আচ্ছা, মানে সাইদা ফকিরের বাড়িও এর পাশেই? এই পাশেই, এর পাশেই আর কি বাড়ি। জুম্মান ফকিরের ঠাকুরদাদার নাম ওসমান ফকির, তার বাবা তো আছেই, আর তার এইভাবে বিধা হলো। আর ওই যে সাইদা ফকির, ওর ঠাকুরদাদা হচ্ছে বাদশা গাজী। বাদশা গাজী 4-5টা ছেলে, বড় ছেলে বিয়ে করে স্বরূপদাতে বসবাস করে। ওখানে বসবাস করে ওই মেয়ে, তার মেয়ের বিয়ের যোগাযোগ করে এই গোবিন্দপুরে, এই ফকির বাড়ির এই ওসমান, এই জুম্মান ফকিরের সঙ্গে বিয়ে থা হয়। তাহলে এরা হচ্ছে গোবিন্দপুরের দুই পক্ষেই হচ্ছে মানে একেবারে পুরনো বাসিন্দা। এখন দেশে যে ডামাডোলটা চলছে আমরা বুঝে উঠতে পারছি না কিসে কি হচ্ছে। আমরা বর্ডারে বসবাস করি, আমার ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার হিসেবে, নাগরিক হিসেবে আমার অধিকার আছে। আমি বর্ডারের ধার পর্যন্ত আমার জমি চাষ করতে যাব, সেখানে আমার কে বাধা দেবে? এই জোর তো আমাদের থাকবেই। তা আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যদি জীবন জীবিকার প্রশ্নে, এরা এখন যা এদের ভাই ভাই আলাদা হয়ে এরা খুব দুস্থ অবস্থায়, এদের এখানে কাজ নেই, কর্ম নেই, তারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে। একা গেলে সংসার চলে ভালো করা যাবে না, তাই সংসার ধরে চলে যাচ্ছে লেখাপড়া সব বঞ্চিত করে। ছেলেপিলেদের দুবার বোম্বে দিল্লি করলে, দুবার আপ ডাউন করলে, সেই সব তাদের বাচ্চা কাচ্চাদের আর স্কুলে পড়িয়ে মানুষ করার মতো পরিবেশ থাকে না। তারা আবার বড় হয়ে পিছনে মোবাইল নিয়ে আবার বিদেশে যাওয়ার জন্য তাদেরও পাড়ি দিতে হয়। ঠিক এইরকম একটা ডামাডোলের পরিস্থিতিতে কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে। আমরা গ্রামের মানুষ, আমরা সাদাশীতে মনোভাব নিয়ে বসবাস করি। আমরা চাই সুস্থ একটা পরিবেশ, এবং এ হচ্ছে স্থায়ী বাসিন্দা। এর বাংলাদেশি তকমা দিয়ে তার বাংলাদেশে পুশ করা, আইন পুশ করেছে কিনা জানি না, এ তো যেটা আমরা শুনলাম এটা তো জবরদস্তি পার করে দেওয়া, ওরা ওখানকার পাবলিকের হাতে ঠেলে দেওয়া, মানে পুশ করে দেওয়া, কোনো আইনগতভাবে পুষ্টুস হয়নি। এখন সে তো ঘুরেই বেড়াচ্ছে ওখানে। ভারতবর্ষে এখনো নিয়ম রয়েছে যে কোনো রকম আইনি প্রমাণ ছাড়া কাউকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া সম্ভব নয়, এবং একাধিক আদালত একাধিক রকমভাবে বহুবার এই জিনিসটি কিন্তু জানিয়েছেন। কিন্তু তারপরেও যখন সাইদা ফকির বাজারে গেলেন, আবারও বলছি বাজারে গেলেন, যে খবর আমাদের কাছে উঠে আসছে, সেই সময় তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে সেখানকার পুলিশ তাকে গাড়িতে তুলে নিলেন বলেই অভিযোগ। এবং তারপর যখন তিনি দেখাতে চাইলেন তার পরিচয়পত্র, বলতে চাইলেন যে তিনি এখানেই থাকেন, তিনি এই রাজ্যের এত বছরের বাসিন্দা, সেই পরিচয়পত্র তার দেখা হয়নি। আমরা যখন এখানে এসে কথা বললাম, আমি দেখাতে বলবো, এই হচ্ছে তার বাড়ি। আমরা বাড়িতে এসেছি, কিন্তু বাড়িতে এখন তালা বন্ধ। তার পরিবারের মানুষজন এখানে রয়েছেন, তার পুত্র সন্তান, তার 2 পুত্র সন্তান আছেন, তার মধ্যে একজন বসবাস করেন এই বাড়িতে। আমরা সেখানে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবো এবং জানবো তার কি হয়েছিল সেই দিনকার ঘটনা। কিন্তু যিনি পুত্র সন্তান তাকে আমরা পেলাম না, কারণ তিনি বাড়িতে এই মুহূর্তে উপস্থিত নেই।
সেখানে যে প্রশ্নটা প্রথমেই উঠে আসছে যে এই যে অভিযোগ, সেই অভিযোগ কেন আমাদের ভারতবর্ষে আসবে? অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী বাক স্বাধীনতার অধিকার, থাকা, খাওয়া, বাসস্থান, সমস্ত কিছুর অধিকার কিন্তু একজন সাধারণ নাগরিকের রয়েছে। সেই সাধারণ নাগরিককে কোনো রকম আইনি প্রমাণ ছাড়া, তার নথিপত্র না দেখে পুলিশ কি করে বাংলাদেশের মতো একটি জায়গায় পুশব্যাক করে দেয়? যখন ওনাকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে, তখন কোনো রকম দলিল বা কোনো পরিচয়পত্র চেকও করা হয়নি? না, ওসব কোনো চেকই করেনি, ওর সময় দেয়নি, ওর পার করে দিয়েছে, ওনার পার করে দিয়েছে। কোনো কিছু কাগজপত্র দেখিনি, কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো দেখার চেষ্টাও করেনি। আপনারা তো এখানে অনেক বছর ধরে আছেন, আপনাদেরকেও কখনো এরকম কেউ এসে কোনো রকম কিছু বলেছে বাংলাদেশি? আমাদের কেউ কিছু বলেনি, আমাদের বাংলাদেশি বলবে। আমরা 26 ভোট দিয়েছি, আমাদের সমস্যা কি? কাগজপত্র আছে আমাদের। বিধায়ক এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করেন না? আর গুনাসপুরের যে একটা বিধায়ক আছে বিজেপির নেতা, সে বলছে বাংলাদেশি। সেই আসলে বাংলাদেশি কিনা এটা সন্দেহ। ওই বাংলাদেশিও যে বিজেপির একটা নেতা গুনাসপুরের আছে, ও বলেছে বাংলাদেশি, ওইটি বাংলাদেশি আসলে। ও বলতে চাইছে যে এটা আমরা বাংলাদেশি, কিন্তু ওর কাগজপত্র ঘুরলেও বাংলাদেশি পাওয়া যায়। আপনি কে হন? আমি এই বাড়ির চারিভার মধ্যে বড় ভাই। আচ্ছা, মানে আপনি বড় ভাসুর সাইদা ফকির? সাইদা ফকির। আচ্ছা, কত বছর ধরে আপনারা? আমরা এখানে যুগ যুগ ধরে আছি। আমাদের 14 পুরুষ, সেখানতে 14 পুরুষ। কত সালের জমির কাগজপত্র লাগবে? এই যে বৃন্দাবন বলি বাংলাদেশি বলল, ওর এত বড় হেমত হয়েছে। বৃন্দাবন হচ্ছে তার বাড়ি কানে কি বিতরণ সাহিত্য নিজেই জানে না। বিজেপির নেতা ও আমাদের বলছে যে হচ্ছে ও বাংলাদেশি। ওর এত বড় হেমতটা দেশে কে? আমরা এইটাই শুনতে চাই। আমরা এখন কিচ্ছু বলবো না, যতটাই আমার ছোট বউ বাড়ি আসুক, তারপর একে নিয়ে আমরা প্রতিবাদ করব। খুব প্রতিবাদ করব, এত পরিমাণে প্রতিবাদ করব। ওর যে কি ব্যবস্থা করবো সেটা আমরা জানছি, এখন কিচ্ছু বলবো না। এতগুলো লোক আমার গ্রামে তো 100-150 ঘর লোক আছে, কিন্তু কেউ যদি বলতে পারে যে এই ছেলেটা, এই পরিবার বাংলাদেশি, কেউ যদি বলতে পারে এরকম কথা, এখান থেকে ধরিয়ে সারাপুল, ডায়বাংলা সারাপুল ধরিয়ে, বসিরহাট ধরিয়ে, পশ্চিম বাংলা ধরিয়ে, ওই বিধায়ক ও বৃন্দাবন ওর হেম্মত হয়েছে, ওইটি বললো যে বাংলাদেশি। একটা লোকের বলার ক্ষমতা নেই। কি জন্যই বললো ওর এত বড় সাহসটা দিলে কেরা? এইটাই আমি শুনতে চাই। আমাদের জমির কত রকমের কাগজপত্র নেব, কি প্রমাণ নেবে, কিন্তু ও বৃন্দাবনের সে প্রমাণ দেওয়ার ক্ষমতা নেই যে আমার দলিল পত্র এই এত সালের অমুক তমুক। আমরা 104, আমাদের ফ্যামিলি এত বড়। আর সাইদা ফকির বাবার বাড়ি হচ্ছে এখান ছিল বাড়ি, ওর বাবা এখান থেকে উঠে সরুদায় গিয়েছিল। সেখানে ওর মোটামুটি ভিটে বাড়ি সব সেখানে, ভাই বোনেরা সব সেখানেই আছে। তাহলে দেখা যাচ্ছে যে এত বড় অন্যায় কাজ করেছে, তার সঠিক প্রমাণ না আনে কুচব্যাকে বাংলাদেশে পাঠাই দিল সরকার। এই বিজেপির সরকার এসে এত পরিমাণে মানুষের প্রতি মানে অত্যাচার শুরু করেছে। ভোটের কার্ড তার সমস্ত গোষ্ঠী সমেত সব কিছু প্রমাণ আছে, একজনের ভোট উনি ডিলিট করে দিয়ে থুইছে, তার নাম কাটা। আর ইয়ে কি কোন তাই বলি সে বাংলাদেশি? তার জন্মস্থানই কিনে সে বাংলাদেশে হইল। আপনাদের পরিবারে কার কার নাম? আমাদের পরিবারের নাম প্রায় সব উড়ে গেছে, কারোর বাদ নেই। যারা ভোটার হয়নি তারাই হচ্ছে বাদ গেছে, যারা ভোটার হয়নি তারা বাদ গেছে, সকলেই ভোট দিয়েছে। আমাদের এই ছোট বউ এত থাকে বোম্বে, এবারও ভোট দিতে এসেছিল উনি, কিন্তু ওর ভোটটা ডিলিট করে দিয়েছে। ওনার স্বামী ভোট দিয়েছে? হ্যাঁ, স্বামী ভোট দিয়েছে এবং ছেলেও ভোট দিয়েছে। ছেলে আনো ভোটার হয়নি, বয়স হয়নি, ভোটার হয়নি। আচ্ছা, এখন আমার কাছে কথা হচ্ছে আবেদন যেভাবে যাক, ভুল করিয়ে ফেলুক আর যা করুক বাংলাদেশে দেশে, কিন্তু যত তাড়াতাড়ি ফিরে আসতে পারে সেইটাই আবেদন আমরা করি। সাইদা ফকিরের আদি বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এলাকায় পরিচিত ফকির বাড়ি হিসেবে। আপনাদের সেই ছবি দেখাবো। এইটাই তার বাড়ি, যেখানে আমরা এখন ঢুকছি, এবং এখানেই কিন্তু তিনি বসবাস করছেন বিয়ের পর থেকে। এবং ঠিক তার পাশেই তার বাপের বাড়ি যেটা রয়েছে সেটা কিন্তু অবস্থিত, এবং বহু বছর এখানে তারা বাস করেন। তার স্বামী, তিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। রাজ্যে বেকারত্বের হার দিনের পর দিন বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও। সেখানে পরিযায়ী শ্রমিক কেন হয়ে যাবেন রাজ্যের পড়ুয়ারা, রাজ্যের বাসিন্দারা, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে।
কিন্তু যারা পরিযায়ী তাদেরকেই যদি এখন বাংলাদেশি হিসেবে আখ্যা দিয়ে কোনো রকম প্রমাণ ছাড়াই পুশব্যাক করে দেওয়া হয়, তাহলে পরিযায়ী শ্রমিকদের কি ভবিষ্যৎ হবে তা সরকার কি দেখবে, তাকাবে সেই দিকে?